আসসালামু আলাইকুম। আমি ফাতেমা তুজ জোহরা, আপনারা সবাই চিনেন। আমি নরমালি একা ভিডিও বানাই। তো হঠাৎ করে মনে হলো যে আ কোনো সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট যিনি অনেক কিছু সম্পর্কে জানবেন, এরকম কাউকে যদি পডকাস্টে আনা হয়, কথা বলতে পারি, তাহলে হয়তো আরো অনেক কিছু শেয়ার করা যাবে, আপনারাও জানতে পারবেন। তো আজকে আমার ১ম পডকাস্টে আমি যাকে আমন্ত্রণ জানিয়েছি, আ ওনার নাম আ ফারুক মুক্তাদির। উনি পেশায় একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার। আ উনি পরিবেশবিদ, জ্বালানি এবং সাস্টেইনেবিলিটি বিশেষজ্ঞ। যার বিশ্বের ওয়ান অফ দ্য লার্জেস্ট অয়েল গ্যাস কোম্পানিতে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা আছে। তো এখনকার ওয়ার্ল্ডের সবচেয়ে হট টপিক যেটা, যে ইরাক, আমেরিকা, ইসরায়েল যুদ্ধ, যেটার ফলে ওয়ার্ল্ডের সবগুলো দেশে, স্পেশালি বাংলাদেশেও অনেকখানি প্রভাব পড়ছে। তো আমি ওনার কাছে জানতে চাইবো যে এই যুদ্ধের ব্যাপ্তি কতটুকু, কার সক্ষমতা কতটুকু? ১ম এ এটুকু জানতে চাইবো। এরপরে আস্তে, আস্তে আমরা জ্বালানির দিকে যাব। তো তুমি যদি বলতে চাও যে আসলে যুদ্ধের ব্যাপারটুকু একটু সংক্ষেপে শুনতে চাই। ধন্যবাদ। আসলে যুদ্ধের ব্যাপারে বলতে গেলে যেটা বলতে হয় যে উম, এখানে তো আসলে প্রাইমারিলি দুইটা পক্ষ, আমেরিকা ইসরায়েল একদিকে আর ইরান একদিকে। তবে এই যুদ্ধের সাফারার কিন্তু হোল ওয়ার্ল্ড ইনক্লুডিং বাংলাদেশ। So, আমরা এই ব্যাপারে হয়তো কিছুক্ষণ পরে কথা বলবো। বাট মেইনলি যেটা হচ্ছে যে সামগ্রিক শক্তির বিচার যদি চিন্তা করি, মিলিটারি মাইট বা মিলিটারি স্ট্রেংথ, অবভিয়াসলি ইউএসএ এর শক্তিটাই অনেক বেশি, তার যে বেস, তার যে টেকনোলজি। আর দুজনের যে উদ্দেশ্য এবং জয় পরাজয়ের যে নির্ণায়ক, এটা কিন্তু ভিন্ন। হ্যাঁ, যেমন এখন যদি একটা উদাহরণ দিই যে ইসরায়েল এবং ইউএস, তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম তারা যেটা ইউজ করছে, এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ। আর ইরান যে মিসাইল গুলো ইউজ করছে বা ড্রোন গুলো ইউজ করছে, এটা কিন্তু খুবই ইনএক্সপেন্সিভ। একটা কম্পারিজন যদি বলি, ইরান যে ড্রোন যেটা ইউজ করছে ওরা প্রাইমারিলি এখন অ্যারাউন্ড 35,000 ইউএস ডলার একটা ড্রোন, যেটা এটাকে ডিস্ট্রয় করার জন্য যে মিসাইল সিস্টেম ইউজ করছে, এয়ার ডিফেন্স সিস্টেম, থার্ড মিসাইল সিস্টেম ইউজ করছে, which is $1 million. The equipment itself is overall $1 billion. Missile itself $1 million. So $1 million মিসাইল দিয়ে $35,000 ড্রোন ডিস্ট্রয় করা হচ্ছে। সো ইকোনমিক্যালি টোটালি ইমব্যালেন্স এবং এক্সস্টেড হয়ে যাচ্ছে। ইউএস এবং ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম, দ্য মিসাইল সিস্টেম, এটা কিন্তু সিরিয়াসলি এক্সস্টেড রাইট নাও। এবং ইরান তাদের যে অনেক পুরনো ড্রোন এবং মিসাইল, সেগুলো কিন্তু তারা ইউজ করছে, এবং ব্যালিস্টিক মিসাইল বা সুপারসনিক মিসাইল গুলো কিন্তু এখনো অনেক তাদের স্টকে রয়ে গেছে। সো এই জন্য কিন্তু দেখা যাচ্ছে যে এখন ইসরায়েল এবং মিডল ইস্ট বা জিসিসির যে কান্ট্রি গুলোতে যে অ্যাটাক হচ্ছে, খুব অনেক বেশি আমরা ভিডিও বা দেখতে পাচ্ছি যে টার্গেটেড অ্যাটাক হচ্ছে এবং সেটা সাকসেসফুলি পেনিট্রেট করতে পারছে। দিস ইজ বিকজ আইদার তারা খুব সিস্টেমেটিক্যালি ডিফেন্স সিস্টেমের রকেট গুলোকে ইউজ করছে, আহ, যাতে তারা একদম মানে তার স্টক শেষ না হয়ে না যায়। আর না হলে তাদের সিরিয়াসলি ডেপ্লিটেড হয়ে গেছে, এখন তারা কাইন্ড ব্যাক অফ ফ্রম দিস, জাস্ট প্রোটেক্টিং দ্য কি ইনস্টলেশন। সো এই জায়গাটা তে আমি মনে করি যে ইরানের একটা বড় অ্যাডভান্টেজ আছে এখন। আর আরেকটা জায়গাটা হচ্ছে প্ল্যানিং এর দিক থেকে ইউএস এবং ইসরায়েলের কাছে, ওদের ওদের আমার কাছে মনে হচ্ছে যে ওদের আম, যেটা প্ল্যান ছিল যে ইট উড বি এ কুইক ওয়ার ফর দ্যাম, খুব দ্রুত অ্যাটাক করে ইরাককে যেরকম হয়েছিল এরকম করে ফেলবে। বাট ইরানের ক্ষেত্রে ব্যাপারটা হয়নি। আর ইরানের ক্ষেত্রে যে যেটা ওনার ইরানের বিভিন্ন গবেষকরা বলছে যে তারা এই দিনটার জন্য 30 বছর ধরে ওয়েট করছিল, সিন্স দ্য ইরাক ইরান ওয়ার and when the US got involved in the last time. ওখান থেকে কিন্তু ওরা বুঝতে পারছিল যে এরকম একটা দিন হয়তো আসবে। সো ওদের প্ল্যান কিন্তু প্রায় 30 বছরের, আর ইউএস ইসরায়েলের প্ল্যান হয়তো জাস্ট ওভার এন উইক। সো এই দুটা জায়গা কিন্তু এক হয়নি। আম, এবং ইরানের এই জায়গাটাতে একটা অ্যাডভান্টেজ রয়ে গেছে। অবভিয়াসলি ইরান ইজ গেটিং ডিস্ট্রয়েড, তেহরান ইজ গেটিং ডিস্ট্রয়েড ফিজিক্যালি, ইনফ্রাস্ট্রাকচারালি, দ্যাটস অ্যাকসেপ্টেবল বিকজ অফ দেয়ার মিলিটারি মাইট। বাট এট দ্য সেম টাইম আগেই বলছি যে জয় পরাজয়ের যে ব্যাপারটা ইরানের ক্ষেত্রে একরকম, ইউএসএ এবং ওদের ক্ষেত্রে আরেক রকম। এবং এটা খুব সহজ হবে না। আলটিমেটলি যেটা হচ্ছে যে যে ওয়াটার ডিসেলিনেশন প্ল্যান্ট বা কেমিক্যাল, সরি, কি বলে এটাকে, অয়েল গ্যাস ফিল্ড গুলা, এগুলো কিন্তু এখন টার্গেটেড হচ্ছে। হ্যাঁ, এখন ইরান যদি জিসিসি কান্ট্রির অয়েল কি বলে ওয়াটার ডিসেলিনেশন প্ল্যান্ট একটাকে অ্যাটাক করে, তা ওই কান্ট্রি গুলোর 70 to 75% ডিপেন্ডেন্সি হচ্ছে ওয়াটারের উপরে। ইট উড বি এ টেরেবল টেরেবল থিংস। ইরানেরও ওয়াটার ডিপেন্ডেন্সি আছে, যেটা ইউএস এবং ইসরায়েল এটাকে
স্পয়েল করতে চায় এবং তাদেরকে ভেঙে 4-5টা কান্ট্রি করতে চায়, বাট দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। লেটস নট গো ইনটু টু মাচ ডিটেল ইন দ্যাট অ্যাট দিস মোমেন্ট। সো এখন এটাই আর কি। তবে ইরান যেটা মনে করছে এখন, এখন যুদ্ধের যে জায়গাটা যাচ্ছে, আমার মনে হয় যে আহ, আমেরিকা এটাকে হয়তো বা স্টপ করতে চাচ্ছে, কারণ তাদের ক্যালকুলেশনটা ওইভাবে ওরা যেভাবে চিন্তা করছে সেভাবে হয়নি। ইরান হয়তো এখন চাচ্ছে যে ওদেরকে সেই সময়টা ওরা দিবে না, 6 মাস পরে আবার তারা যাতে আবার অ্যাটাক করবে রিগ্রুপ হয়ে, প্রবাবলি দে উইল নট গিভ দিস টাইম। এবং ওদের যে স্টক আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটিস ওরা যেটা করেছে 30 বছরের প্ল্যান, সেখানে কিন্তু সুপার সনিক, তারপর মার্ক 4 মার্ক 6 লেভেলের যে স্পিড অর্জন করতে পারে এরকম মিসাইল সিস্টেম ওদের আছে বলে ধারণা করা হচ্ছে। সেগুলো রেস্টোর করার মতো ক্যাপাবিলিটি কিন্তু এখন পর্যন্ত ওয়ার্ল্ডে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমেরই নাই। সর্বোচ্চ আই বিলিভ ম্যাক 4 লেভেলে তারা ডিস্ট্রয় করতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে চায়নার বাইডু সিস্টেম, যেটা জিপিএস ইউজ করছে না কিন্তু ইরান, চায়নার বাইডু সিস্টেমটাকে ইউজ করছে, যেটা কিন্তু একদম মিলিমিটার প্রিসিশনে টার্গেটকে অ্যাটাক করতে পারে। So এই টেকনোলজিটা কিন্তু ওদেরকে একটা বড় অ্যাডভান্টেজ দিচ্ছে, যেটা আমরা শুনতে পাচ্ছি, জানি না সত্যতা কতটুকু। আর আমরা এখন বাংলাদেশের পর্বে যাব। ডেফিনেটলি ওকে। বাংলাদেশ। আর যেহেতু হরমুজ প্রণালী যে দিক দিয়ে ম্যাক্সিমাম অয়েল যায়, শিপগুলো যায়, ওটা যেহেতু বন্ধ করা হয়েছে, আর এটা আমরা জানতাম বন্ধ করবে। সো এটার ফলে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের উপর ইফেক্ট তো পড়ছেই। এখন বাংলাদেশে কি অবস্থা এই ব্যাপারে আসলে একটু যদি বলতো। এটা খুবই অবভিয়াস ছিল, হরমুজ প্রণালী যে বন্ধ করবে ইরান, এটা একটা স্ট্র্যাটেজিক ওয়ার। ওকে, এখানে শুধু মিলিটারি অপারেশন হবে নট নেসেসারিলি, কারণ ইরানের হাতে যে ইরানের হাতে, ইরানের জন্য এটা একটা এক্সিস্টেন্সিয়াল, মানে কি বলে, ইটস ম্যাটার অফ এক্সিস্টেন্স। হ্যাঁ, এক্সিস্টেন্সিয়াল থ্রেট। তো এখন ওরা যেটা করছে, দে উইল ইউজ এনি এলিমেন্টস এট দেয়ার হ্যান্ডস, রাইট? অয়েল তার রিজার্ভ আছে, প্লাস হরমুজ প্রণালীটা তার কন্ট্রোলে যদি থাকে, ওয়ার্ল্ডের বিশেষ করে এশিয়াতে একটা বড় অংশ এদিক দিয়ে আম, আম, তেল সরবরাহের যে কি বলে ট্যাঙ্কার গুলো যায়। তো ইরান চাচ্ছে যে ওয়ার্ল্ডের বিগেস্ট ইকোনমি এর মধ্যে দিয়ে যে কি হবে, দ্য বিগেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড ইজ ইউএস, প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু ওটাকে একটা চাপের মধ্যে ফেলা হচ্ছে এর মাধ্যমে। তারপরে সে সারা ওয়ার্ল্ডে একটা ইকোনমিক কি বলে তার যে সিচুয়েশন, এটার এন্ট্রপিটা বাড়িয়ে দিতে চাচ্ছে। হ্যাঁ, যাতে করে সবাই মিলে আমেরিকা বা ইসরায়েলের উপর একটা চাপ সৃষ্টি করতে পারে, যাতে এই যুদ্ধটা আহ, ইরানের দিকে যায়, বা তাদের মানে অনেকটা কি বলে এটাকে স্লো ডাউন বা যুদ্ধটা বন্ধ করার জন্য অনেকেই অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে। বাংলাদেশেও এদের এফেক্টেড, হরমুজ প্রণালীতে সর্বোচ্চ এফেক্টেড আসলে সাউথ কোরিয়া, জাপান, তাদের 75 to 85% অয়েল আসে এর দিক দিয়ে। ইন্ডিয়া হ্যাজ বিন ইম্প্যাক্টেড বিগ বিগ টাইম, পাকিস্তান ইম্প্যাক্টেড বিগ টাইম, চায়না অ্যাজ ওয়েল, বাংলাদেশ অ্যাজ ওয়েল। চায়নার ক্ষেত্রে যেটা হচ্ছে যে, আমি যেটা শুনতে পারছি, আমি জানি না সত্যতা কতটুকু, ওদের ভেসেলকে নাকি পারমিশন দিয়েছে ইরান যাওয়ার জন্য, যেহেতু তারা অনেকটা এলাই। আর বাংলাদেশের জাহাজের ক্ষেত্রে আমি শুনেছি রিসেন্ট, আমি জানি না কতটা সত্যতা আছে, তবে একটা কি ডিফারেন্স আছে। যেমন আমি জাপান এবং কোরিয়ার কথা যদি বলি, ওদের যে রিজার্ভ, ওদের কিন্তু কনজাম্পশন অনেক বেশি, বিকজ হায়ার দ্য বিগেস্ট ইকোনমি, বিগার ইকোনমি। তো ওদের কনজাম্পশন বেশি, বাট ওদের রিজার্ভও কিন্তু অনেক হাই। আমাদের আমাদের বা রাইট, পাকিস্তানের বা ইন্ডিয়ার, আমাদের কিন্তু রিজার্ভ কম্পারেটিভলি কিন্তু অনেক এত হাই। হাই না, কম্পারেটিভলি অনেক লো। হ্যাঁ, অনেক বেশি ডিফারেন্স এই জায়গাটাতে। যদিও ওদের কনজাম্পশন বেশি, বাট স্টিল আমি যদি কম্পারিজন করি, বাংলাদেশের ক্ষেত্রে মূল সমস্যাটা হবে পেট্রোল অকটেনে না, মূল সমস্যাটা হবে ডিজেলে। ডিজেলের ঘাটতির যে আমাদের যে সংকট, কি বলে এটাকে, রিজার্ভ, এটা কিন্তু আরো অনেক কম। এবং আমাদের যে ইকোনমিক পাওয়ার হাউস, যেটাকে যদি বলি লজিস্টিক সেক্টর বলি, আমাদের এই বড় বড় বাস ট্রাক গুলো যেগুলো চলে, এগুলো কিন্তু সব ডিজেলে চলে। সো ওর কনজাম্পশন লেভেলও কিন্তু অনেক হাই। ইন্ডাস্ট্রি গুলোতে কিন্তু যে জেনারেটর গুলো চলে, আইদার গ্যাস জেনারেটর অর ডিজেল জেনারেটর। তো ওখানেও কিন্তু ডিজেলের একটা বড় চাহিদা আছে। তো এই জায়গাটাতে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে এই ডিজেল সংকটটা। আর জ্বালানি সংকটের ক্ষেত্রে যেটা বলবো, বাংলাদেশে এখন রমজান মাস চলছে, এরপর ঈদের সময় আসছে। এখন বাংলাদেশ গভর্নমেন্ট যে একটা ইনিশিয়েটিভ নিচ্ছে, রেশনিং করছে, বিভিন্ন পদ্ধতিতে এটাকে ম্যানেজ করার চেষ্টা করছে। আমি যদি বলি যে নর্মালি আন্তর্জাতিক বাজারে যদি তেলের দাম বাড়ে অথবা এই ধরনের কোনো সিচুয়েশন তৈরি হয়, তাহলে যেটা হয় যে ইমিডিয়েট ইফেক্ট যেটা হয়, যে তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়, ফুয়েলের দাম বাড়িয়ে দেওয়া হয়। রাইট, যে কোনো দেশেই তো হয়। যে কোনো দেশেই হয়, বাংলাদেশে এটাই রেওয়াজ ছিল এবং এবারও এটাই এক্সপেক্টেড ছিল। অন্যান্য দেশও তাই করেছে, পাকিস্তানে বাড়িয়ে দিয়েছে, আম, সবাই সবাই বাড়িয়েছে, ইভেন জাপানেও অনেক বেড়ে গিয়েছে। হ্যাঁ। সো এখন যেটা হচ্ছে যে, আমি বলবো যে এই যে এখন কিছুটা ডিবেট হচ্ছে বাংলাদেশের সরকারের এই অ্যাপ্রোচটা নিয়ে, যে তারা যেটা করছে, এটা দাম না বাড়িয়ে এটা কি ঠিক হচ্ছে না ঠিক হয়নি।
আমি বলবো যে এটা একটা তারা ইনোভেটিভ একটা ওয়েতে এটা ম্যানেজ করার চেষ্টা করছে, ইনস্টেড অফ ট্রেডিশনাল ওয়েতে যাওয়া, যে দাম বাড়িয়ে দেওয়া, সেদিকে না গিয়ে। তো এখন এটা কি ফুললি সাকসেসফুল হচ্ছে বা হবে কিনা এটা এখনই বলা যাচ্ছে না, সময় আসলে বলা যাবে। তবে এখন পর্যন্ত আমি মনে করি যে আই অ্যাপ্রিসিয়েট দিস অ্যাপ্রোচ, যে আমরা আম, মানে কি বলে এটাকে, আহ কোনো সমস্যা হলেই ঢালাওভাবে তেলের দাম বাড়িয়ে দেই, এটা হয়তোবা আমরা শুধু মনে করি ফুয়েলের দাম বেড়েছে, আসলে তো ফুয়েলের দাম বাড়া মানে তো ফুয়েলের দাম না, বাজারে সবকিছুর দাম বেড়ে যাওয়া, সার্ভিস গুলোর দাম বেড়ে যাওয়া, সবকিছু ইন্ডাস্ট্রি প্রোডাকশন কস্ট বেড়ে যাওয়া, এটার একটা চেইন রিয়াকশন আছে, কারণ আমরা ফসিল ফুয়েল বেসড একটা ইকোনমি আমাদের, হ্যাঁ, ওটাই আমাদের মেইন র মেটেরিয়াল। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এই পথে না গিয়ে যে সরকার একটা চেষ্টা করছে, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। এখন সবকিছুই যে সুপার সাকসেসফুল হতে হবে এমন না, বাট চেষ্টা তো করা যেতেই পারে। দেশের মানুষকে এখন এই যে রোজার সময় যদি চিন্তা করি, এটা করলে সবকিছুর দাম বেড়ে যাবে, মানুষ কিন্তু ভবিষ্যতে এটাই মনে রাখবে। যা সাধারণ মানুষ কিন্তু মনে করে একটা যুদ্ধ হচ্ছে, তেল আসছে না, বাট এটুকুই, কিন্তু সবার মধ্যে কিন্তু এই জিনিসটা, নট এভরিবডি ইজ ওয়েল অ্যাওয়ার অফ ইট। তারা কিন্তু এটা মনে করবে যে রোজা আসলো, বিএনপি সরকারের আমলে রোজায় দাম বেড়ে গেছে, বা নতুন সরকার আসলো ঈদের সময়, রোজার সময় আমাদের সবকিছু দাম বেড়ে গেছে। ঈদের পরে হয়তো আমরা দেখতে পারি এটা চেঞ্জ আসতে আরাম পারে, বা হয়ে একটা যাবে। সময়, একটা সময় পরে গেলে। আরেকটা যেটা হচ্ছে যে যে যুদ্ধটা যদি আরো প্রলংড হয় এবং আমাদের রিজার্ভ কমতে থাকে, তো একটা সময় গিয়ে তো সবকিছু এক্সস্টেড হয়ে গেলে আমাদের একটা ডিসিশন নিতেই হবে, তাই না? সরি। তবে আমি মনে করি যে ওভারঅল ইটস গুড অ্যাপ্রোচ সোফার, বাট উই মাইট হ্যাভ টু চেঞ্জ ওভার টাইম। আমাদের একটু অ্যাজাইল হতে হবে, আমাদের এই পলিসি প্রসেস গুলোতে আহ, পরিবর্তন আনার দরকার হলে আমরা আনবো, আনা উচিত গভর্নমেন্টের এই ব্যাপারটাতে। আর এটাই আর কি। আর 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 আমি আমার একটা কোয়েশ্চেন ছিল যে আমি আসলে এই ব্যাপারে খুবই খুবই কম জানি, আমি এই জন্য একটু ইলাবোরেট করছি, জিনিসটা জানতে চাচ্ছি ইলাবোরেট ভাবে, যে বাংলাদেশে যে আহ, কয়লা কয়লা কেন্দ্র, তারপর পারমাণবিক বিদ্যুৎ, তারপর হচ্ছে কুইক রেন্টাল, যেটা আমরা গত সরকারের সময় অনেকভাবে জেনেছি কুইক রেন্টালের মাধ্যমে এক শ্রেণী খুব লাভবান হয়েছে। সো এই জিনিসগুলো আসলে কতটুকু ইফেক্টিভ, বা কোন অ্যাপ্রোচটা নেওয়া বেশি ভালো, এই ব্যাপারে যদি একটু কিছু বলতেন। ইটস ভেরি গুড কোশ্চেন অ্যাকচুয়ালি। আমাদের যে এই যে একটু আগে যেটা বললাম যে ডিজেল ডিপেন্ডেন্সি বা ফার্নেস অয়েল অথবা ওভারঅল ক্রুড পেট্রোলিয়াম ফসিল ফুয়েল ডিপেন্ডেন্সি, প্লাস হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি জেনারেশন, হুম, আমাদের কিন্তু উই হ্যাভ বিন ব্লেসড উইথ ন্যাচারাল গ্যাস। আমাদের কিছু রিজার্ভ আছে, বিবিয়ানা, হবিগঞ্জ বা সিলেট অঞ্চলে বেশ কিছু বড় রিজার্ভ আছে, বাট ইটস নট মেগা মেগা রিজার্ভ না, এবং এটা কিন্তু ডেপ্লিটেড হচ্ছে। প্রবলেম হচ্ছে যেটা, আমরা এই যে ইলেকট্রিসিটিটা যেটা আমরা জেনারেট করছি, বাংলাদেশে প্রায় 45 to 55% অফ ইলেকট্রিসিটি জেনারেশন হচ্ছে কিন্তু এই ন্যাচারাল গ্যাস পোড়ায়। হ্যাঁ, তারপর কয়লাতে হচ্ছে 10-15% আসছে, আর বাকি সবকিছু মিলায়ে কুইক রেন্টাল থেকে হয়তো আই থিঙ্ক অ্যারাউন্ড 20%, যেটা ডিজেল বার্ন করে হচ্ছে। তো এখানে কিন্তু আমাদের একটা ডাইভার্সিফিকেশন নাই প্রাইমারিলি। আমি বলবো যে ন্যাচারাল গ্যাস আমরা যেটা ইউজ করি, বাংলাদেশের ন্যাচারাল গ্যাসে কিন্তু কোনো সালফার কন্টেন্ট নাই, ইটস কোয়াইট পিওর। এটা যখন আমরা এক্সট্রাক্ট করে তুলি তখনই অলরেডি ইটস মোর দেন 90% পিওর। So 98.4% গিয়ে হয় আলটিমেটলি। So it's a very very nice, beautiful গ্যাস, এবং এর বা হিটিং ভ্যালু বলো, এটার কম্বাশন যে রেশিও, ইটস এ ফ্যান্টাস্টিক ন্যাচারাল গ্যাস। এটাকে শুধুমাত্র ইলেকট্রিসিটি জেনারেশন ইউজ করে আমি মনে করি যে আমাদের যে ন্যাশনাল রিসোর্স, এটাকে আমরা শুধু ডেপ্লিট করে যাচ্ছি ফর নো গ্রেটার ইউজ, অনেস্টলি স্পিকিং। ন্যাচারাল গ্যাস আর অনেক ব্যবহার হতে পারে, আমরা ফার্টিলাইজার সেক্টরে ইউজ করতে পারি, আমাদের কৃষি ভিত্তিক আমাদের যে একটা অর্থনীতি আছে। এরপর আমরা কেমিক্যাল ইন্ডাস্ট্রি গুলো, পেট্রোকেমিক্যালে আমাদের ইউজ করতে পারি, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের দাঁড়াচ্ছে আস্তে আস্তে বাংলাদেশে। ইন্ডাস্ট্রিয়াল হিটিং, ম্যানুফ্যাকচারিং আমরা ইউজ করতে পারি। ইভেন ফিউচারিস্টিক অ্যাম্বিশিয়াস প্রজেক্ট যদি বলি, হাইড্রোজেন ফুয়েল প্রোডাকশন, মানে এই সব কিছুতে আমরা কিন্তু এগুলো ইউজ করতে পারি। আমরা ইলেকট্রিসিটি জেনারেশনের ডাইভার্সিফিকেশনটা খুব জরুরি, এই ন্যাচারাল গ্যাসের ডিপেন্ডেন্সিটা কমায়। এবং এখানে আমরা কয়লা, আমি একজন পরিবেশবিদ হিসেবে আই ডোন্ট লাইক কয়লা বার্ন করে কোল পাওয়ার প্ল্যান্ট আমি 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 খুব একটা পছন্দ করি না, বাট এটার আসলে দরকার আছে লিমিটেড উপায়ে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেরও দরকার আছে। তবে বাংলাদেশের যেহেতু ঘনবসতিপূর্ণ একটা দেশ, একটা লোকেশন সিলেক্ট করা এবং এটার যে একটা প্রপার রেসপন্স প্রসিডিওর তৈরি করে কোয়ালিফাইড পিপল দিয়ে ম্যানেজ করা, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে তবে আমি মনে করি এখন আমাদের জোর দেওয়া উচিত রিনিউয়েবল এনার্জিতে। আমাদের যে উইন্ড পাওয়ার আছে, ওয়াটার এনার্জি, বা এটা খুবই হাইলি ইফেক্টিভ না অনেক ক্ষেত্রে, বাট এটা খুবই
ক্লিন, পরিবেশ বান্ধব এবং লো কস্ট। ইনফ্রাস্ট্রাকচারের বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন, যেমন জাপানের কথা যদি বলি, অনেক সহজ শর্তে কিন্তু গভর্নমেন্ট ঋণ দিচ্ছে। ওয়ান অফ দ্য, আই থিঙ্ক সেকেন্ড অর থার্ড গ্রোয়িং ইন্ডাস্ট্রি এখন এই জাপানে এই রিনিউয়েবল এনার্জি। তো বাংলাদেশের এই জায়গাটাতে আমার মনে হয় একটু ডাইভার্সিফিকেশন দরকার, আম, এই ফুয়েলের উপর কমায়। আর কুইক রেন্টালের কথা যেটা বললাম, এটা তো একেবারেই সাস্টেনেবল কোনো সমাধান না। এটা তো একটা নির্দিষ্ট সময়ের জন্য করা হয়েছে, যে এই কিন্তু এই 10-15 বছর ধরে যেটা চলে আসলো, এর মধ্যে বিভিন্ন জনে অনেকে সব দুর্নীতি টুর্নীতি অনেক কিছু হলো। ডিজেল দিয়ে এখানে কিন্তু একটা হিউজ ফসিল ফুয়েলের একটা আহ, কি বলে ডিমান্ড রয়ে গেছে, তাই না? প্লাস এটা কিন্তু কোনো লং টার্ম সলিউশন না। So আমাদের পাওয়ার প্ল্যান্ট গুলোর একটা ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জটা খুব জরুরি এই জায়গাটাতে। হ্যাঁ, এটা আমি বলবো যে ডিজেল এর তো আমি মনে করি একদম জিরো করে ফেলা উচিত, রিনিউয়েবল এর দিকে আগানো উচিত, ন্যাচারাল গ্যাস কমানো উচিত। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আবারও আমি বলবো সাস্টেনেবিলিটি এবং পরিবেশ নিয়ে আমি খুবই প্যাশনেট। বাংলাদেশে যে পরিমাণ ওয়েস্ট জেনারেট হয়, জেনারেশন, বিশেষ করে এই যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ বা চট্টগ্রামের মতো বড় বড় শহরগুলোতে বা ইন্ডাস্ট্রিয়াল জোন গুলোতে পাহাড় হয়ে যায় কি বলে এইসব ময়লা আবর্জনা এক এক জায়গায় যেখানে ডাম্পিং করা হয়। হ্যাঁ, তো এই জিনিসগুলা, যেমন আমি ওই দিন কথা বলছিলাম আমাদের একটা মিটিং এ এনভায়রনমেন্টাল ইয়া নিয়ে, যে আমি জাপানে এতদিন ধরে কাজ করছি, আমি কোথায় ল্যান্ডফিল আদৌ হয়, এই ল্যান্ড, এটাই আমি মনে করতে পারছি না। আমি এই ইনফরমেশনটা আমার কাছে নেই, ভেরি রেয়ার। হ্যাঁ, আর আমাদের ল্যান্ডফিল তো হয় না, ল্যান্ডের উপরে জাস্ট ফেলে রাখা হচ্ছে। তো আমরা এই যে ওয়েস্ট গুলো আমরা জেনারেশন হচ্ছে, যেটা পরিবেশ বান্ধব তো নাই, যেখানে সেখানে ফেলা হচ্ছে, মানুষের স্বাস্থ্যের ক্ষতি, পরিবেশের ক্ষতি, এটাকে যদি আমরা একটা হোল ইনসিনারেশন নেটওয়ার্কের ভিতরে নিয়ে আসতে পারি, স্পেশালি মিউনিসিপ্যাল এরিয়া গুলোকে টার্গেট করে অ্যাট ফার্স্ট, এবং এই বার্নেবল ওয়েস্ট গুলো বার্ন করে আমরা এটাকে ক্লিন একটা ক্লিনার একটা কি বলে ডিসচার্জে পরিণত করতে পারি, এন্ড দেন উই ক্যান ইউজ দ্যাট অ্যাজ ফর ইলেকট্রিসিটি জেনারেশন অ্যাজ ওয়েল। এই আবর্জনা থেকে আমরা কিন্তু বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এটার একটা বড়, আমি মনে করি একটা বড় একটা সোর্স হতে পারে ইলেকট্রিসিটির। প্লাস আমাদের যে আবর্জনার যে ম্যানেজমেন্ট, এটাও কিন্তু একটা প্রপার একটা চ্যানেলের মধ্য দিয়ে যাবে। আর ওয়েস্ট সেগ্রিগেশনের মাধ্যমে আমরা এই জিনিসটাকে আগায় নিতে পারি, এগেইন স্টার্ট ফ্রম দ্য মেগা সিটি। সেক্ষেত্রে রিসাইকেল, রিইউজ এবং যে বার্নেবল, এটার একটা প্রপার সেগ্রিগেশন হলে আমাদের ওয়েস্ট জাপানে ম্যানেজমেন্ট, যেরকম হচ্ছে। জাপানে বা অন্যান্য অন্যান্য দেশেও বাংলাদেশে হচ্ছে হচ্ছে। এরকম। হুম। রিসাইকেল, রিইউজ, আমাদের তো প্রচুর প্লাস্টিক ইউজ হয়, প্লাস্টিক অলমোস্ট অল কুড বি রিইউজ, রিসাইকেলড। হ্যাঁ, সো এটাই আর কি। তো রিসাইকেল রিইউজের পাশাপাশি বার্নেবল যে ওয়েস্ট, সেটা থেকে আমরা কিন্তু ইলেকট্রিসিটি জেনারেশন করতে পারি। প্লাস আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট, মানে এক ঢিলে দুই পাখি মারার মতো আর কি। এটা নিয়ে আমি প্রায় 2 দশক ধরে আমার এটা একটা স্বপ্ন, চিন্তা ভাবনা আমি করছিলাম অনেক, এই ব্যাপার নিয়ে যে কি করা যায় আসলে। কিন্তু বাংলাদেশে তো আসলে কিছু করা টাফ, খুব সহজে করা যায় না, ভালো চিন্তা নিয়ে আসলেও। বাট এনিওয়ে, এটা একটা বড় ভালো একটা অপশন হতে পারে। আম, তো এই আর কি বাংলাদেশের, আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশের জ্বালানির কথা যদি বলি, বা ইলেকট্রিসিটি ওভারঅল, আমরা একটা আহ, আমি মনে করি ওভারঅল একটা চরম ন্যাশনাল সিকিউরিটি রিস্কে আছি, প্রাইমারিলি বিকজ অফ আওয়ার ডেপ্লিশন অফ ন্যাচারাল গ্যাস। এটা আমাদের এখনই খুব জটিল ভাবে চিন্তা করা উচিত। আমরা শুধু ইউজ করে যাচ্ছি, দ্য মোমেন্ট উইল নট হ্যাভ ইট, আমাদের কিন্তু কাতারের দিকে তাকাতে হবে, এলএনজি 100% ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে, হুইচ উইল নট বি চিপ বাই দ্য ওয়ে। They become rich, one of the richest country in the world, just by selling natural gas, the LNG form. So আমরা কিন্তু একটা হিউজ ন্যাশনাল সিকিউরিটিতে আছি। হ্যাঁ, আমাদের ন্যাচারাল রিসোর্স যতটুকু আছে সেটাকে আমাদের একদম 100% প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং এবং আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল যে সেক্টর আছে সেখানে ইউজ করে একটা বেটার ইল্ড নিয়ে আসা দরকার। এই গ্যাস থেকে ইলেকট্রিসিটি জেনারেট করে, এই ডিজেলের যে ডিমান্ড এখন, এই যে যুদ্ধ লেগে গেছে না, এই ডিজেল দিয়ে কুইক রেন্টাল করে ইলেকট্রিসিটি করে আমরা টিভি দেখি, লাইট জ্বালাই, হাওয়া বাতাস খাই, এসি চালাই, হোয়াট এ ওয়েস্ট। এটা আমাদের ইন্ডাস্ট্রি গুলোতে দেওয়া উচিত। আমাদের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে বয়লার চলে, এই বয়লার কয়লা দিয়ে চলে না কিন্তু, এই বয়লার নিউক্লিয়ার পাওয়ার দিয়ে চলে না, এই বয়লার গুলো চলে ন্যাচারাল গ্যাস দিয়ে প্রাইমারিলি, আর ন্যাচারাল গ্যাস দিয়ে জেনারেটর গুলো চলে প্রাইমারিলি। হ্যাঁ, সো এইগুলোকে এই জায়গায় এই সাপ্লাই গুলো দেওয়া উচিত প্রপারলি। হ্যাঁ, এবং সামনের দিনগুলোতে যদি আমাদের, আমি বলি এই যে যুদ্ধের কারণে যদি আলটিমেটলি আমাদের এমন একটা সিচুয়েশন তৈরি হয় রিজার্ভ এবং সাপ্লাই নিয়ে, যেখানে অবভিয়াসলি ডিমান্ড উড বি ভেরি হাই, দ্য সাপ্লাই উড বি লেস, আমি মনে করি বাংলাদেশের মানুষের একটা কথা শুনতে পাচ্ছি না।
কথা শোনা যাচ্ছে না। বুঝতে বোঝা যাচ্ছে। ওকে, লেটস কন্টিনিউ। আচ্ছা, হ্যাঁ, এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের মানুষের একটা অনেস্টলি একটা মানে খুব নিরপেক্ষভাবে একটা জায়গায় চিন্তা করা উচিত যে এই যে সামনে যুদ্ধের কারণে যে একটা কি বলে এটাকে আমাদের কারণে তো না যুদ্ধের কারণে আমাদের উপরে যে একটা সমস্যা আরোপিত হলো এইখানে একটা জিনিস চিন্তা করা উচিত যে সামনের দিনে যদি এই অর্থনৈতিক ভাবে এই এই কি বলে এটার একটা ইফেক্ট তো আছেই এই ন্যাচারাল গ্যাস এবং এই ইলেকট্রিসিটি জেনারেশন ওভারঅল এটার যে সাপ্লাইয়ের যে সংকটটা দেখা দিবে সেক্ষেত্রে আমার মনে হয় ইন্ডাস্ট্রি গুলো প্রায়োরিটি পাওয়া উচিত। আপনি দেখেন এই ইন্ডাস্ট্রি গুলো যদি বন্ধ কারণে হাফ 10 ঘন্টার জায়গায় 5 ঘন্টা চলে বা এরকম তাহলে এটা কিন্তু একটা বড় ইম্প্যাক্ট করবে তার বিজনেসের উপরে। সেক্ষেত্রে অনেকেই কিন্তু দেখা যেতে পারে যে কারো কারো এটা এমপ্লয়মেন্ট বা চাকরি বাকরিতে নিয়ে একটা সমস্যা ছোট তৈরি হতে স্মল পারে, বিজনেস গুলো, ফ্যাক্টরি তাই না? বন্ধ হয়ে যেতে তো পারে। এক্স্যাক্টলি, সো এরকম যদি চিন্তা করি যে আমি একজন ব্যক্তিগতভাবে আমি যদি চিন্তা করি যে আমি একজন মানুষ চাকরি করব, আমি সেটা দিয়ে রোজগার করে খাবো, তাই তো? তো এখন আমার ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায় বা আমার ইকোনমি যদি না চলে, ইন্ডাস্ট্রি যদি সব এরকম ইম্প্যাক্টেড হয়ে যায়, তাহলে তো আমি জবলেস, আমার কোনো ইনকাম নেই। কিন্তু এই জায়গায় যদি আমি ইন্ডাস্ট্রি গুলোকে চালাই এবং সেখান থেকে আমি আয় রোজগার মতো চলতে পারি, কিন্তু বাসায় এসে আমি 2-3 ঘন্টা 4 ঘন্টা লোডশেডিং এ থাকি, হুইচ ওয়ান ইজ বেটার? হ্যাঁ, আমার তো 3-4 ঘন্টা লোডশেডিং ফ্যাক্টর না, ওই জীবিকা নির্বাহটা আসল জরুরি, তাই না? So আমার ইন্ডাস্ট্রি গুলোকে প্রায়োরিটাইজ করা উচিত এট দিস মোমেন্ট, নট ডোমেস্টিক ইউজ। কারণ এই সময়টা যদি আমি ক্রিটিক্যাল সময়ের কথা বলছি, আশা করি হয়তো আমরা এরকম পরিস্থিতি যাব না, বাট যেতে হতেও পারে। কারণ অল্টারনেটিভ যে অয়েল সোর্স, অনেকেই স্যাংশন ট্যাকশন তুলে নেওয়ার কথা বলছে বিভিন্ন, বাট অল্টারনেটিভ যে অয়েল সোর্স এখানেও কিন্তু একটা বিশাল কম্পিটিশন হবে। যারা ইকোনমিক মাইট যেমন জাপান, সাউথ কোরিয়া, এরা কিন্তু বসে আছে ওই সোর্স গুলা থেকে অয়েল নেওয়ার জন্য। জাপানের 75% অয়েল আসে এই হরমুজ প্রণালী দিয়ে। সো এরা হচ্ছে বড় ইকোনমি, এদের চ্যানেল অনেক বেশি স্ট্রঙ্গার। সো ওরা যদি কোথাও গিয়ে ওদের সাথে যদি কম্পিট করতে হয় আমাকে অল্টারনেটিভ সোর্সের জন্য, ডেফিনেটলি উইল নট বি প্রায়োরিটাইজ। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, এবং আমি মনে করি এই জায়গায় বাংলাদেশ সরকারের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে তারাও যাতে প্রোঅ্যাক্টিভলি এই ব্যাপারগুলো নিয়ে এখনই চিন্তা করে। থেকে ট্রাই করতে শুধুমাত্র পারে। এখনকার সময়ে প্রপার রেশনিং করা বা এটা না, হয়তো বা তারা করছেন জানি না, বাট এখন থেকে অল্টারনেটিভ সোর্স গুলাতে কিন্তু এখন থেকেই তাদের এই ডিমান্ড গুলো নিয়ে কাজ করা উচিত। বা তাদের যে ডিমান্ড গুলো তাদেরকে জানিয়ে দেওয়া উচিত বা তাদের সাথে একটা সংযোগ স্থাপন করা উচিত। কারণ এই যুদ্ধটা যদি আগায় এবং ইকোনমিকে হার্ট করে ইকোনমিক মাইন্ড গুলোকে এক্সস্টেড করে ফেলার যে যে স্ট্র্যাটেজিটা ইরান নিয়েছে, এটা যদি কন্টিনিউ করে ইট উড বি এ ডিজাস্টার ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড। ইকোনমিক কারেন্সি ড্রপ করবে, পরে সবকিছুর দাম বেড়ে যাবে। সো বাংলাদেশে কিন্তু এটার আমি মনে করি যে একটা খুব ভালো কন্টিনজেন্সি প্ল্যান এই মুহূর্তে তৈরি করা দরকার। রাইট। ওকে, তাহলে আজকে প্রথম দিন ছিল। প্রথম দিনেই অনেক সময় নিয়ে ফেলেছে তোমার। তবে আমার মনে হয় যে যারা শুনবে এটা একটু মনোযোগ দিয়ে সময় নিয়ে শুনবে। আমার মনে হয় অনেক নতুন কিছু জানতে পারবে। ঠিক আছে? এবং যেটুকু জানা দরকার সেই একদম স্পেসিফিক জিনিসগুলো তুমি টাচ করছো। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এর পরের নেক্সট কোনো সেশনে বা নেক্সট কোনো ডেতে তোমাকে পডকাস্টে আবার ইনভাইট করব। আশা করি সে পর্যন্তই। থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, বাই বাই।